আমি একসময় যাত্রায় অভিনয় করতাম। একেবারে আ এলেবেলে অভিনেতা না। রীতিমতো খ্যাপেও অভিনয় করতে যেতাম। আমরা বলতাম হায়ারের অভিনয়। মানে এ পাড়া, ও পাড়া, অন্য জেলার দলে আমাকে ডাকা হতো। ২০০-৩০০ টাকা দিত হাতে। আবার পাশাপাশি খাওয়া দিত। অভিনয়টা করে দিয়ে আসতাম। ৫০০-৭০০ ১,০০০ দর্শক হলে মনে হতো বিরাট ব্যাপার। ওরে বাবারে বাবা! কত দর্শকের সামনে অভিনয় করলাম। আজকে সেই দেবব্রত এই কদিন আগেও বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে যাত্রা গান করে বেড়ানো, যাত্রাপালা করে বেড়ানো দেবব্রত যে গ্রামের ওই পাশের বাজারের চার দোকানের পিছন দিকটায় বসে আড্ডা দিত, বাকিওয়ালার ভয়ে সামনের দিক খুব একটা আসতো না। সেই দেবব্রতর ইউটিউব চ্যানেলে আজকে ৫০,০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। যে দেবব্রত ঠিকমতো কথা বলতে পারে না বলে অনেক জায়গায় অপমানিত হয়েছে। যথার্থ অপমান ছিল। সেই দেবব্রতর কথা নাকি ৫০,০০০ লোক সাবস্ক্রিপশন করে শুনছেন। ইউটিউব সঠিক সংখ্যা জানায় না যে কতজন মানুষ মিনিমাম একবার হলেও এই ২ বছর সময়ে এই চ্যানেলটায় আসছেন। তো আনুমানিক একটা হিসাব পাওয়া গেল ৪৩ থেকে ৪৫ লাখ মানুষ একবার হলেও ডি ফর দেবব্রত চ্যানেলটা দেখছেন। এই চ্যানেলটার কোনো একটা কন্টেন্টে ক্লিক করছেন। ১,০০,০০,০০০ উপরে ভিউ হয়েছে। মানে ১,০০,০০,০০০ বারের বেশি আমার বিভিন্ন কন্টেন্ট দেখা হয়েছে। মনে হয় ভিউ দিয়ে তাই বোঝায়। আমি ওই ডাটাগুলো দিয়ে এআইকে বললাম যে কত ঘন্টা আমার চ্যানেল দেখা হয়েছে। সে একটা বিকট নাম্বার আসলো। হিসাব করে বলল প্রায় ১১২ বছর সমপরিমাণের সময় আমার চ্যানেলের কন্টেন্ট দেখা হচ্ছে। আপনি বলেন এই হজম করার ক্ষমতা আমার আছে? নাই। এর সঙ্গে ফেসবুকেও ৫০,০০০-এর বেশি মানুষ যুক্ত আছেন। ওখানেও বেশ লোকজন কিছু কন্টেন্ট দেখেন। আজকে আমি কোত্থেকে আসলাম? আমি যখন একটা চা'র দোকানে দাঁড়াই, এখন এই আমার মহল্লার ভিতরে, আমি এখন খুব বেশি দূরে কোথাও যাই না। এই মোহাম্মদপুর, ধানমন্ডি এই এলাকার মধ্যেই থাকি। কোথাও দাঁড়াই, হঠাৎ করে কেউ একজন পরিচয় দিয়ে বলেন যে, "আপনার চ্যানেলটা দেখি, আপনার কনটেন্ট ভালো লাগে।" অনেক সময় আড়ষ্ট হয়ে ঠিকমতো জবাব দিতে পারি না, ধন্যবাদ দিতে পারি না, কৃতজ্ঞতা জানাতে পারি না। বুঝাতে পারি না যে এটা কত বড় পাওয়া। ২৫ বছর প্রায় সাংবাদিকতা করছি। নামটা তো ওই নিউজের নিচে মানে ছোট করে হেডিং এর নিচে লেখা থাকতো। আর বেশিরভাগ নিউজের নামই যেত না। নিজস্ব প্রতিবেদক বা স্পোর্টস রিপোর্টার এরকম থাকতো। হাজার, 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 হাজার নিউজ লিখছি। কেউ কখনো শনাক্ত করতে পারে নাই যে এই দেবব্রত প্রচুর নিউজ লেখে প্রতিদিন। 'প্রথম আলোয়' লেখে, পরে 'ইত্তেফাকে' ৯-১০ বছর লিখলো। কেউ শনাক্ত করতে পারে নাই। পারার কথাও না, লেখার সঙ্গে তো আর ছবি যায় না। কিন্তু এই ২ বছরে মানে গত বছরের ২০ জুন দেখলাম, গত বছরের ২০ জুন আমি ইউটিউবে ১ম কনটেন্ট আপ করছিলাম। রিশাদকে নিয়ে একটা কনটেন্ট আপ করছিলাম। রিশাদ কি করে টার্ন শিখলো সেইটা বলার চেষ্টা করছিলাম। কি অপদার্থের মতো কাজ করছি। আমি টার্ন সুইং নিজেই বুঝি না। আমি সেটা বুঝানোর চেষ্টা করছি মানুষকে। আর তাই মানুষ দেখেন। আমি শুধু মায়াটা দেখি। দেখেন আজকে আমি যে এইখানে বসে আছি, আমার কোনো কথারে বিনয় হিসাবে নেবেন না। আমি এগুলো গুরুতরভাবে উপলব্ধি করি এবং বাস্তব বলে এগুলো বলি। আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আমার পরিবার আমার পড়ালেখা যাতে হয় সেজন্য অনেক চেষ্টা করছে। সেভাবে হয় নাই। জীবনটা ফু দিয়ে উড়ায়ে দেওয়ার মতো করে জীবন কাটাইছি। বুঝতেই পারি নাই যে জীবনটা কত মূল্যবান জিনিস এবং এই পড়ালেখাটা ঠিকমতো করাটা যে কত জরুরি। আমি এ নিয়ে একটুও গর্ব করি না যে আমি জীবনটারে ফু দিয়ে উড়াইছি। হ্যাঁ, গর্ব করি এই অর্থে যে জীবনের অনেক রূপ দেখছি। ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব পরিবারের কথা শুনে মোটামুটি চলছি। তারপরে একেবারে উচ্ছন্নে গেলাম। ওই একদিকে ছাত্র রাজনীতি করতাম, বাম ছাত্র রাজনীতি করতাম।
আর একদিকে আজকে সুন্দরবন, কালকে বান্দরবন, এরকম ঘুরে বেড়াতাম বাসের ছাদে করে, অমুক তমুক নানা রকম করে বেড়াইছি। আসল কাজটা হয় নাই। ফিজিক্সে ভর্তি হয়েছিলাম অনার্স করতে, 1 বছর পরে ড্রপ আউট। তারপরে ফিলোসফিতে ভর্তি হলাম, সেখান থেকেও 2 বছর পরে ড্রপ আউট। মানে আর কোনোদিন গ্রাজুয়েশন হবে বলে মনে হচ্ছিল না। বাবার রিটায়ারমেন্ট হয়ে আসলো, তখন মোটামুটি চাপাচাপিতে পাশ কোর্সে ডিগ্রি পরীক্ষা দিলাম, কি দেখি করে পাশও করে গেলাম। বাবা খুব ছোট একটা চাকরি করতেন, খুবই ছোট, এবং মানে খুব সংকুচিত মানুষ ছিলেন বলে কোনোদিন ওই টাকা পয়সা করতে পারেন নাই, সে নিয়ে আমি গর্বিত। আমার বাবা যে টাকা পয়সা করতে পারেন নাই সে নিয়ে আমার একটুও রিগ্রেট নাই, বরং গর্ববোধ আছে। তো বাবার অবসরের পরে রাতারাতি চাকরির দরকার হলো, ওই কাজের দরকার হলো। আমি আর আমার মেজো ভাই না করছি এন কোনো চেষ্টা নাই, স্টেশনারির দোকান দেওয়ার চেষ্টা করছি, মেলায় মাটির পুতুলের দোকান দেওয়ার চেষ্টা করছি, সিডি পাইরেসি করে। মেজো ভাই সিডি পাইরেসি করতো, সিনেমার সিডি ঢাকা থেকে যেত, আমি সেগুলো ব্যাগে নিয়ে নিয়ে দোকানে দোকানে হকারি করতাম। এটাও করছি, হয় না কোনো কিছুতে। পরে এনজিও চাকরিতে গেলাম, প্রথমে দাকোপ বলে একটা জায়গায়, খুলনা বিভাগের একটা থানা, সেখানে কিছুদিন করার পরে আর একটা এনজিওতে জয়েন করলাম আশা নামে, সেটাতে গেলাম একেবারে ও শরণখোলা শেষ প্রান্তে, সুন্দরবনের কোলে। ওই পারি না, কিস্তি আদায় নিয়ে যে কষ্টটা করা লাগে, তারপরে যেরকম করা লাগে, ওটা আমার ভেতর হয় না। পালায় আসার মতো আসলাম। তাহলে মানে কি করে খাবো? শুনলাম ঢাকায় আসলে নাকি লেখালেখি করে খাওয়া যায়। এর মধ্যে টুকটাক লিখতাম, ওই পত্রিকায় একটু লেখা পাঠাতাম, ছাপা হতো। ওই ঢাকায় আসলাম, এসে প্রথম আলোতে ওই কন্ট্রিবিউটরশিপ করি। টাকা তো তেমন আসে না, মাসে একটা লেখা দুটো লেখা লেখি, ওতে দেখা যায় মাস শেষে 2,000 টাকা আসছে, ও দিয়ে চলে কিভাবে? ওই যে রাজীব হাসান আছে না, সাহিত্যিক, এখন কর্পোরেট চাকরি করে। রাজীব হাসান তার মেসে নিয়ে যেত, মেসে না হলে, ও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আইআরের, ওখানে নিয়ে যেত। ওই পাতলা ডাল আর ভাত খেয়ে সঙ্গে কিছু একটু খেয়ে রাতে ওর ওখানে ঘুমায় থাকতাম কোনো কোনো দিন। গুরুদুয়ারায় গিয়ে ফ্রি, কোথায় কোথায় ঢাকায় ফ্রি খাওয়া পাওয়া যায় সব জানি আমি। ক্ষুধার কষ্ট পাইছি। এই কষ্ট নিয়ে করার, কান্দুনি গাওয়ার কিছু নেই, কারণ মানুষ আবার আমাকে টেনেও তুলছে। এই ঢাকায় আসছি, উৎপল শুভ্র, রাজীব নূর, এম কায়সার, হেন কোনো লোক নাই যে আমার টেনে তোলার চেষ্টা করেন নাই। আমাকে সফল করার জন্য স্রষ্টা অনেক লোক পাঠাইছেন, মানে অনেক লোককে উপলক্ষ করছেন যে এই লোকটারে, এই ছেলেটা এত বড় একটা অপদার্থ, জীবনটারে উড়াই যাচ্ছে, এরে সফল করে দাও। অনেকে আমারে সিঁড়ি ধরে উঠায় দিছে, আমি বারবার সেগুলো দুহাতে উড়ায় ফেলছি, কখনোই জীবনরে গুরুত্ব দিতে শিখি নাই। এটা আমার মানে আমি যে প্রায়শ আপনারা শুনবেন বলি যে আমার পাপ আছে, পাপ আছে। আমি কোনো চারিত্রিক ত্রুটি আমার নাই, কিছু ধার দেনা আছে, আমি শোধ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছি। এছাড়া আমার কোনো জ্ঞানত কোনো আহ, অন্যায় বা আইনগত কোনো ত্রুটি আমার জীবনে নাই। আমি জ্ঞানত কখনো কোনো অপরাধ করি না। কিন্তু পাপটা কি তাহলে? পাপটা হচ্ছে জীবনকে গুরুত্ব না দেওয়া। স্রষ্টা যে এই একটা মানব জীবন দেন মানুষকে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে মানব জীবন, একটা শিশু তো জন্মানোর একদিনের মাথায়ও মরে যায়। আজকে আমি প্রায় 50 বছরের কাছাকাছি বেঁচে আছি। স্রষ্টা আমাকে দীর্ঘদিন সুস্থ রাখছেন, পাহাড় বেয়ে ওঠার মতো সুস্থ রাখছেন, সারাদিন ঢাকা শহর চষে বেড়ানোর মতো সুস্থ রাখছেন, কিন্তু মূল্য দিলাম কই? আমাকে লোকেরা সুৎপল শুভ্র শিখাইছে সাংবাদিকতা, শেখানোর চেষ্টা করছে, শেখাতে পারে নাই। সেটা যদি ঠিকমতো শিখতাম তাও একটা ব্যাপার হতো। একটা সময় এসে আবিষ্কার করছি কোনো কিছু কানে ঢুকায় নেই। ওই ভালো লিখি, ফ্লেয়ারওয়ালা লেখা লিখি, ভালো ফিচার লিখি, ওতে আমি সন্তুষ্ট থেকে গেছি, কোনো কিছু শেখার চেষ্টা করি নাই। ক্রিকেট প্রেস বক্সে দেখতাম যে আমি এসে একটা ফিচার লিখতেছি ওই দিনের সেঞ্চুরিয়ানরে নিয়ে, পাশের ছেলেটা, এই দুদিনের বাচ্চা, প্রেস বক্সে নতুন আসছে, ও কি সুন্দর কাটার, লেট সুইং, রিভার সুইং এগুলোর বিশ্লেষণ করতেছে। আমি তো লেগ স্পিনই বুঝি না, আমি রং ওয়ান বুঝবো কি করে, মানে বুঝবো কি করে, গুগলি বুঝবো কি করে? বছরের পর বছর ওই প্রেস বক্সে বোকার মতো বসে রয়েছি।
আমাকে জালাল আহমেদ চৌধুরীর মতো মহাপুরুষ, সাংবাদিক গুরু এবং ক্রিকেট গুরু হাতে ধরে ক্রিকেট বোঝানোর চেষ্টা করছেন, তাও মাথায় ঢুকাই নাই, গুরুত্ব দেই নাই যে না বুঝলেও চলবে। একটা সময় আবিষ্কার করছি যে অনেক কিছুর সঙ্গে জড়িত হয়েছি, কিছুই স্পেশালিস্ট হিসেবে পারি না। ফলে একটা খাদে পড়ছি, সেখান থেকে আবার কর্পোরেট চাকরিতে গেছি, ভালো বেতনের চাকরি, সেখান থেকে আবার খাদে পড়ছি। ঢাকায় এসে এই শহুরে তো হতে পারি নাই, দেখেন না কেমন করে কথা কই, ওই শহুরে হতে পারি নাই, কিন্তু শহরের রোগ ধরছে। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগি, প্যানিক ডিসঅর্ডার, বাইপোলার ডিজিজ, আরও কি কি বলে, ওষুধ খাই, জানি না কি কি বলে ডাক্তাররা। ওই বিভ্রান্তি হয়, সবচেয়ে বড় কথা খুব ভয় পেতাম, অফিসে বসে অসুস্থ হয়ে পড়তাম, একটা পর্যায়ে চাকরি ছেড়ে দিতে হলো। এর ভিতরে এই কাজের কাজটা করলো আমার ওই নগদের জনা দুয়েক কলিগ, বিশেষত সাব্বির নামে একটা ছেলে। ও টেলিভিশন সাংবাদিক, খুব তুখোড় সাংবাদিক। আজকে ওর কাছে আমি হাত জোড় করে কৃতজ্ঞতা জানাই। সাব্বির যদি এই কন্টেন্টটা দেখে, আমি লিঙ্ক পাঠাবো ওকে। ও আজকে আমার রুটি রুজি যা কিছু ওর ব্যবস্থা করে দেওয়া। আমি এই খেলাধুলোর গল্প বলতাম ওই সেকশনে বসে, বয়স্ক দেখে ওরা আমারে খুব আদর করতো, যে ওই লোকটা বুড়ো বয়সে কর্পোরেট চাকরিতে আসছে, কাজবাজ কম করাই, গল্প শুনি। পরে ওই বলল, দাদা গল্পগুলো একটু ক্যামেরার সামনে বলেন, এইভাবে ক্যামেরা বসাবেন, এইভাবে এডিট করবেন, মোবাইলে ল্যাপটপে এইভাবে করবেন। আমি শিখতে চাইতাম না, বলতো দাদা করেন এইটা, আর থাক না, একটা এক্সট্রা উপায় থাক জীবনে, পয়সার জন্য করতে হবে না, কোনো একদিন তো লাগতেও পারে, বা আপনার গল্পটা আপনার ভিতরে রাখবেন কেন, বিনা পয়সায় বলে দেন মানুষকে। তারপরে আস্তে আস্তে এটা শিখায় ওটা শিখায়। একটা কথা বললো যে এমন একটা দিন যদি আসে যে আপনার পাশে কেউ নাই, আপনি ঘরে একা একা আছেন, আপনার শুধু একটা কম্পিউটার আছে, একটা মোবাইল আছে, আপনি কি কন্টেন্ট করতে পারবেন না? তা আমি বললাম কিভাবে পারবো, আমি তো এডিট করতে পারি না, থাম্বনেইল বানাতে পারি না। বললো যা পারবেন নিজে নিজে সব শিখে রাখবেন। হাতে ধরে ধরে শেখাইছে কিভাবে এইটা এডিট করে, এখানে চাপ দিলেই হয়, ওখানে চাপ দিলেই হয়। বিশ্বাস করেন আমি কম্পিউটারে লেখালেখি আর ওই ব্রাউজিং ছাড়া কিচ্ছু পারতাম না। ওই ছেলেটা সব হাতে ধরে আমার শিখাইছে। আজকে যা কিছু করতেছি ওর শিক্ষার উপরে এখনো এক লাইন উঠতে পারিনি। ওই ছেলেটার কারণেই এই করে খাচ্ছি। ওখানে যখন আর শরীর মনের সঙ্গে পারতেছিলাম না, মানে মানসিক অসুস্থতার সঙ্গে, সেটার প্রেক্ষাপটে অনেক করছি, তো ওই যে বললাম জীবন উড়াইছি, ফ্যামিলির সঙ্গে অনেক অন্যায় অবিচার করছি, ফ্যামিলির জমানো টাকা নষ্ট করছি, আয়ের টাকা দিয়ে এটা কিনছি ওটা কিনছি। নেশা ভাঙ করি নাই, কোনো দিন করি নাই, বিশ্বাস করেন কোনো দিন নেশা ভাঙ কোনো অন্যায় কাজ করি নাই। কিন্তু ওই গ্যাজেট ফ্রিকনেস দেখাইছি, ওই যেটা বাইপোলার ডিজিজে হয় নাকি, যে এটা কিনতে ইচ্ছা করে ওটা কিনতে ইচ্ছা করে, সেগুলো করতে করতে সর্বশান্ত হয়ে চাকরি ছেড়ে ঘরে এসে দরজা বন্ধ করে বসে থাকতাম প্রচণ্ড ভয়ে, শুধু প্যানিক অ্যাটাক হতো দিনে দুবার তিনবার। তারপরে একটু একটু করে স্বাভাবিক হলাম, এই ইউটিউব চ্যানেল নিয়ে আসি। আমার বিশ্বাস ছিল না যে এই চ্যানেল থেকে আমি করে খাইতে পারবো। দু তিনবার এরকম অবস্থা হয়েছে, টানা 4-5 মাস এরকম আয় হচ্ছে যে এই চ্যানেলের আয়ে আমার দিব্যি চলে যাচ্ছে। ওই কর্পোরেট চাকরির মতো না, মানে একটা 4 জন মানুষের সংসার, দুটো বাচ্চা, আমার বউ, ওদের কারো কোনো চাহিদা নাই, কিচ্ছু চায় না আমার কাছে কোনো সময়, তো এ চলে যায়। মাঝে ওই যে আমার শ্বশুর মারা গেলেন, তারপরে আমার ফুসফুসে টিউমার ধরা পড়লো। এটা শুনে আপনারা আবার ভয় পেন না, আমি যথেষ্ট স্থিতিশীল আছি, ট্রিটমেন্ট চলতেছে, এখন আমার অসুস্থতা নাই ওই অর্থে, আমি সুস্থ আছি। আপনারা যতক্ষণ আছেন আমি অসুস্থ হব না, অসুস্থ হলেও হাসতে হাসতে অসুস্থ হব, হাসতে হাসতে চলে যাব। ওইগুলো করতে গিয়ে না সর্বশান্ত হয়ে গেছি। এখন এই দেখেন আবার বিপদে পড়ছিলাম, এইখানে পোস্ট দিলাম, কেউ স্পন্সর করতেছেন, কেউ ভিডিও এডিটর দিচ্ছেন, নগদ অনেকে ১,০০০, ৫০০, ২০০, অনেকে টাকা পাঠাইছেন। লাস্ট ৩ মাসে যে পিছায় পড়ছিলাম ৬০-৭০ হাজার টাকা পাইছি। তাতে অনেক দূর উদ্ধার হইছে, অনেক দূর উদ্ধার হইছে। ও টাকার কথা তো আসলে তুচ্ছ কথা। জীবনের কাছে টাকার প্রাপ্তি খুব তুচ্ছ প্রাপ্তি। আজকে আপনি ভাবেন ৫০,০০০ লোক আমি আমার জীবনে কোনোদিন এক জায়গায় দেখতে পারবো? মানে পারবো, টিভিতে দেখতে পারবো বা বড় কোনো জনসভায় গেলে পারবো।
না, আমি আমি অভিনয় করতেছি, সেই জায়গায় 50,000 লোক দাঁড়ানো, কত বড় মাঠ লাগবে না? 50,000 মানুষ, তো 50,000 তো নাম্বার না। এই সাবস্ক্রাইবার মানে কি নাম্বার? এটা তো মানুষ। এবং যেভাবে ওনারা আমার এখানে কমেন্ট করেন, আপনারা আমার এখানে যেভাবে কমেন্ট করেন, প্রত্যেকটা কমেন্ট পড়ি। মোবাইলে লিখতে কষ্ট হয়, কম্পিউটারে বেশিক্ষণ বসে থাকতে পারি না, তাই উত্তর দিতে পারি না সব কমেন্টের। ইচ্ছা করে প্রত্যেকটা কমেন্টের জবাব দিই, প্রত্যেকের সঙ্গে গল্প করি। যেসব মানবিক কমেন্ট, কেউ কেউ বলেন কন্টেন্ট ছোট করতে, সঙ্গে সঙ্গে অন্য একজন এসে দেখি সে জায়গায় ধমক দেন যে না দাদা, লম্বা কন্টেন্ট শুনবো। মায়া, আর কিছু না। আমি তথ্য মনে রাখতে পারি না, 62 66 বলি, একজনের নাম আরেকজনের বলে দিই, ওই পড়ে শুনে যা বুঝি ওইটা আবার আরেক রকম বলে ফেলি, ঠিকঠাক বলতেও পারি না। ওই একজন বড় ইউটিউবার লাবিব রাহাত, উনি কি অসাধারণ কন্টেন্ট করেন, কি এডিটেড, সুন্দর স্ক্রিপ্টেড এবং কি রিসার্চ করা কন্টেন্ট। আমি হাইতি জার্সি নিয়ে একটা কন্টেন্ট করছি, হাইতির ব্যাপারটা সবাই জানে, উনিও নিশ্চয়ই জানছেন অন্য সোর্স থেকেও, কিন্তু সেফ মায়া থেকে উনি ওনার কন্টেন্টে আমার নাম উল্লেখ করছেন যে এটা দাদার কাছ থেকে জানছি। তো এগুলো মায়া ছাড়া কি বলবেন? কোনো ব্যাখ্যা নাই। সুন্দর করে গুছায় কথা বলতে পারি না। আমি ঢাকায় আসার পরে যখন প্রথম আলোতে কন্ট্রিবিউট করি, ভাবছিলাম যে যেহেতু যাত্রা অভিনয় করছি লম্বা সময়, ঢাকায় পাশাপাশি অভিনয়টাও করি। প্রাচ্য নট আছে না একটা সংগঠন, ওই সংগঠনে গেলাম, ওদের তখন ট্রায়াল হচ্ছে, ট্রায়াল দিলাম, পাশও করে গেলাম। 15 দিনের একটা কর্মশালা হলো, ওটায়ও অংশ নিলাম, পাশ করে গেলাম। তো কাউরে বলি না, আমার কেউ জানে না, এই আজকে প্রথম বলতেছি কাউরে। সব জায়গায় চাপে রাখছে, ইভেন রাজীব রে সব বলি, এটা বলি নাই। একদিন ওই প্রথম আলো ফিচার বিভাগে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, নাট্য সমালোচক, ভালো কবি, ভালো আবৃত্তিকার, ওনাকে বলছি যে উনি তো নাটক টাটক বোঝেন, সমজদার মানুষ, যে ভাইয়া আমি তো এরকম প্রাচ্য নটে জয়েন করতেছি। তো উনি আমার দিকে তাকায় বললেন, তাহলে আমার রোবটের অভিনয় একসময় দেখতে হবে। সত্যি আমার তো ফেসিয়াল এক্সপিরিয়েন্স, মানে মুখের কোনো ইয়ে নাই, অভিব্যক্তি নাই। উনি বললেন যে তোর মতো যান্ত্রিক মুখ, আবেগ বিবর্জিত মুখ আমি কোনোদিন দেখি নাই। তুই মঞ্চনাটকের চেষ্টা করিস না, আর তোর বাক্য হয় না, শুদ্ধ করে পরপর 3টা শব্দ বলতে পারিস না, লিখতেছিস ওই লিখে খা, অভিনয়ের চেষ্টা করিস না। পরদিন থেকে আর গেলাম না। বাসায় এসে আয়নায় মুখটা দেখলাম যে আসলে আজকে সেই লোকটার কন্টেন্ট আপনারা দেখতেছেন, মায়াবরে বলতেছেন দাদা আপনার গল্প শুনতে চাই, আপনার গল্প শুনতে চাই। এর কি ব্যাখ্যা থাকতে পারে? যে লোক কথা বলতে পারে না, যার ফেস মানে মুখের কোনো অভিব্যক্তি নাই, যে লোক তথ্য মনে রাখতে পারে না, 25 বছর সাংবাদিকতা করে একটা জিনিস শিখতে পারে নাই ঠিক মতো। আজকে আমার কোনো প্রপার কন্টাক্ট নাই স্পোর্টসম্যানদের সঙ্গে। আমি ফুটবল দেখি না রাত জেগে, শরীরেও পারি না, দেখিও না, বুঝিও না। এই যে ট্রানজিশন বলে, তারপরে পিভট বলে, এখন পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। একে পড়ে বোঝার জিনিস, এ তো দেখে দেখে শিখতে হয়। আমি দেখে দেখে শিখতে পারি নাই, দীর্ঘ জীবন ওই যে বললাম উড়ায় দিছি। সেই লোকটার কন্টেন্ট আপনারা যখন এই 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তখন একটা জিনিসই বুঝি যে স্রষ্টা আপনাদের বুকের ভিতরে আমার জন্য অকারণ একটা মায়া দিছেন। এই মায়াটা আজকে আমারে বাঁচায় রাখছে, আমার 4 সদস্যের পরিবারে বাঁচায় রাখছে। এখান থেকে যে আয়টা হয়, আমার অন্যান্য হিসাব নিকাশ বাদ দিলে এতে আমার দিব্যি সংসার চলে যাচ্ছে। তার চেয়েও বড় কথা, আজকে আমার একটা মানে ভরসার জায়গা হয়েছে, আমার কথা বলার একটা জায়গা হয়েছে। আমার বাসা থেকে বের হই না, কারোর সঙ্গে মিশি না, বন্ধু-বান্ধব সকলরে হতাশ করে, সকলরে বিরক্ত করে পরিস্থিতি এমন হয়েছে যে কারোর সঙ্গে আর যোগাযোগ-টোগ নাই। এই শুধু আপনাদের সঙ্গে কথা বলি, মানে এইটা আমার একটা মানে এইটাই একমাত্র শ্বাস নেয়ার জায়গা। আর কোনো শ্বাস নেয়ার জায়গা নাই। এই ক্যামেরার সামনে বক, 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 বক করতে থাকি, কতক্ষণ চলে যায় বুঝতে পারি না। ভাবি যে বোধহয় ৫ মিনিট বললাম, পরে দেখি ৩০ মিনিট হয়ে গেছে। যাই হোক, আজকে কতক্ষণ বলছি জানি না। আ মানে আমি এরকম যে বলতে পারবো এখন আপনাদের কাছে ফালতু মনে হতে পারে যে ৫০,০০০ সাবস্ক্রাইবার হয় এরকম করতেছে। এই দেশে ৫০,০০,০০০ ৫,০০,০০,০০০ সাবস্ক্রাইবারের কনটেন্ট ক্রিয়েটরও আছেন। ভাই তারা তো যোগ্য মানুষ। তারা ওটা রিসার্চ করে যোগ্যতা দিয়ে করেন। তাদের সঙ্গে তো সাবস্ক্রাইবার থাকবেই।
আমি নিতান্ত একটা অপারগ মানুষ, আমার সঙ্গে ৫ জন থাকলেও আমার জন্য বিরাট ব্যাপার। সেখানে ৫০,০০০ মানুষ, ৪০ লাখ মানুষ একবার হইলেও দেখছে চ্যানেলটা। আমি আমি সবার কাছে হাত জোড় করে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি না আপনাদের এই ঋণ তো কোনোদিন শোধ করার না, কিন্তু অন্তত প্রত্যাশাটা পূরণ করতে পারবো কিনা আমি চেষ্টা করে যাব। একবারে যতক্ষণ পর্যন্ত অচল না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত প্রাণটা থাকে, আমি চেষ্টা করে যাব আপনাদের আস্থার প্রতিদান দিতে। হ্যাঁ, আর্জেন্টিনা নিয়ে একটু বেশি কথা বলি, বেশি আবেগ দেখাই। আসলে আবেগ ছাড়া তো আর কিছু নাই। তো সামনে আরো কোনো আবেগের বিষয় আসবে, সেগুলো নিয়ে গল্পগুজব করতে থাকবো। চেষ্টা করব যেটা পারি যে স্পোর্টসের ফেলে আসা গল্পগুলো একটু, একটু করে শোনাতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। এই মাথায় হাতটা রেখে আছেন না, এটা সরায়েন না। এটাই আমার একমাত্র অবলম্বন। সবাই ভালো থাকবেন।